আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কোটা আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদের আন্দোলন শুরু এবং পরবর্তীতে সেটা এক দফায় যায় এবং গণ অভ্যুত্থান হয়। এবং কিছু ছাত্র তারা জিরো থেকে হঠাৎ করে হিরো হয়ে যায়। যে ছাত্ররা টিউশনি করত তারা দেখা যায় মন্ত্রী হয়ে গেল। হঠাৎ আকাশের চাঁদ পেয়ে যাওয়ার মতো অবস্থা। এখন হঠাৎ আকাশে চাঁদ পেলে কি হয় এবং এটার মূল্য কতটুকু তার কাছে থাকে সেটার একটা গল্প বলি। আমি একসময় পড়তে গেলাম চিটাগাং। তো আমার থাকার জায়গা নেই। তো এখন কোথায় থাকবো? তো হোস্টেলের সিটের জন্য অ্যাপ্লাই করলাম, কলেজের হোস্টেল। তো হোস্টেল সুপার খুবই কড়া লোক। তো এখন তিনি আমাকে খালি ঘুরাইতেছেন, সিট দেন না। তো যাই, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে পরে যাই, গিয়ে বলি, স্যার আমার একটা সিট দরকার ছিল। তো উনি একটা ভাব দেখান যে আমার চিনেই নেই না, বললেন ও কি চাই, যে স্যার আমি একটা সিট দরকার। তো বললো ও আচ্ছা আচ্ছা, তো তুমি কি করো, তোমার বাড়ি কোথায়, তো তুমি তো হোস্টেলে থাকতে পারবা না, হ্যাঁ তুমি কি শাক খাও, পুঁই শাক, জি স্যার। লাল শাক, জি স্যার। ইলিশ মাছ খাও, জি স্যার। তো ইলিশ মাছ তোমাদের পুকুরে হয় কিনা, না স্যার। কেন হয় না, এটা গভীর পানির মাছ। তো অনেক কিছু জিজ্ঞেস করে পরে আবার বলতেন, ও আচ্ছা আচ্ছা তোমার সিট হবে না, তুমি আচ্ছা 1 সপ্তাহ পরে আসো। তো এরকম প্রায় 6 মাস ঘুরাইলেন আমাকে, আমাকে সিট দেন না। তো ঘুরানোর পরে শেষে অনেক কষ্ট করে তারপরে তিনি শেষে এটা বললেন যে তুমি কোন দিকে আসছো, হোস্টেলে ঢুকছো? হোস্টেলের 2টা গেট ছিল। আমি বললাম সামনের গেট দিয়ে আসছি। বললো যে ওইখানে কি ঘাস আছে আসার পথে? জি স্যার, ঘাস আছে রাস্তায়। তো তুমি যতদিন পর্যন্ত আসা যাওয়া করতে না করতে এই ঘাসগুলা মরে না যায় ততদিন পর্যন্ত তোমার সিট হবে না, যাও তুমি যাও। মানে আমার আসা যাওয়া করতে করতে ঘাস মরতে হবে, তারপরে সিট পাবো। তো আমি বুঝতে পারি না যে আমাকে কেন এত ঘুরান। অনেক ঘুরানোর পর 7-8 মাস পরে আমি সিট পাই এবং পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে আমার সিট দেওয়ার ঘুরানোর কারণ হলো যাতে আমি এই যে কষ্ট করে সিটটা পেয়েছি এই সিটের মূল্য যাতে আমি বুঝি, যাতে আমি হোস্টেলের আইন কানুন মানি, যাতে আমার ভয় থাকে যে সিট যাতে হারানোর ভয় থাকে আমার মধ্যে, এবং সেই ভয় থেকে যাতে আমি নিয়ম কানুন মেনে চলি। তো এখন কষ্ট করে কিছু পেলে এটার মূল্য থাকে, অনুধাবন করার শক্তিটা থাকে। কিন্তু আমাদের ছাত্র ভাইরা কতটুকু কষ্ট করেছেন, তারা যে বিপ্লব যেটা বলছেন, গণ অভ্যুত্থান বলছেন, কয় মাস তারা কষ্ট করেছেন। তারা 1 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন করেছেন। 5 আগস্ট ফিনিশ, অভ্যুত্থান হয়ে গেছে, 1 মাস 4 দিন, যে 34 দিনের কষ্ট তাদের। এখন আপনি যদি দেখেন ভিয়েতনাম হয়েছিল 19 বছর যুদ্ধ। তারা ত্যাগের মর্মার্থ বুঝে একদম হারে হারে, যার ফলে এটা বুঝে বলেই তারা তার দেশকে, তার স্বাধীনতা সার্বভৌমত্বকে অনেক উপরে তুলে নিয়ে আসছে। এখন 34 দিনের স্পিড আর 19 বছরের স্পিড একরকম হবে না। এখন আমি এটা বলছি না যে 34 দিনের স্পিডে কিছুই হবে না, কারণ মানলাম যে তোমাদের অভিপ্রায় ভালো, উদ্যম ভালো, স্বপ্ন আছে। এখন স্বপ্ন উদ্যম থাকলেই সবকিছু হয়ে যাবে এমন না। 2024-এর গণ অভ্যুত্থান কখনোই সফল হতো না যদি পেছনে সেনাবাহিনী না থাকত। আপনি দেখেন যে 1989 সালে চীনের যে তিয়ানআনমেনে স্কয়ারে লাখো ছাত্র জনতা গুলি খেল, বিপ্লব কিন্তু সফল হয় নাই। এখন তোমরা 34 দিনের বিপ্লব সফল করার দাবি করে ফেলছো। বিপ্লব অনেক বড় একটা ব্যাপার। তোমরা যেটা করো সেটা বিপ্লব নয়, এটা জাস্ট পট পরিবর্তন। ব্যাপক বিপ্লব হচ্ছে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। এখন তোমাদের ভাব তোমরা বিপ্লবী, তোমরা অনেক কিছু করে ফেলবে, কিন্তু প্রথম ধাক্কাতেই তোমরা বিপ্লবী সরকারি করতে ব্যর্থ হয়েছ এবং চারিদিকে হটকারিতা ছেয়ে আছে তোমাদের। একবার বলতেছো আওয়ামী লীগ নিষিদ্ধ, আরেকবার প্রেসিডেন্টকে তোমরা অপসারণ করে ফেলবে, বঙ্গভবন গিয়ে ঘেরাও করে ফেলো,
আবার বিচারপতিদের বাধ্যতামূলক ছুটিতে পাঠাও, সংবিধান বাতিল করে দেবা, জাতির পিতা মানি না। মানে ঘুরে ফিরে কিন্তু কোনোটাই টিকতেছে না তোমাদের। এখন হাতে গোনা মানুষ কয়েকজন তোমরা, তোমাদের যে ব্যাপক জনসমর্থন ছিল এখন কিন্তু সেটা নাই। এর মধ্যে আবার দল 4টা, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, আবার এদিকে একটা রাজনৈতিক কি নাগরিক কমিটি করেছো, আবার সরকারের ভিতর আছো, আবার বলতেছো নতুন দল করবা। এখন এইগুলো করে তোমরা কি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা? তোমাদের ভবিষ্যৎ কি? এইটা তো ওই যে দৌড়াদৌড়ি হইতেছে, এবং এটা এক ধরনের হঠকারিতা এগুলো, এবং এই হঠকারা দিয়ে বেশি দূর আগানো যায় না। তোমাদের চেয়ে অনেক বড় বিপ্লবী, অনেক বেশি জনপ্রিয় ছিলেন ডাকসুর মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান, তাদের জনপ্রিয়তা পাহাড়ের সমান ছিল। কোথায় তারা? ওই যে হঠকারিতায় সব হারিয়ে গেছে। সেই জন্য এখনো সময় আছে যে ওইগুলো পরিহার করে, যদি পরিহার করতে না পারো তাহলে তোমাদের ভবিষ্যৎ ওই মান্না, আখতারুজ্জামানদের মতো, সেই বিপ্লবী আসমরব, শাহজাহান সিরাজ শিকদার, এদের মতোই হবে। হয়তো তোমরা একটা সংগঠন করতে পারবা, সেটা হয়তো থাকবে ওই যে ছোট ছোট দল যেরকম আছে, ব্র্যাকেট ভিত্তিক দল, সেই রকম দল হয়ে রাজনীতি করতে পারবা। তবে সময় এখনো আছে ঘুরে দাঁড়ানোর, সঠিক পথে এবং সবার সাথে ঐক্যবদ্ধ হয়ে দেশকে বড় করে সঠিক পথে এগোনোটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে।